এমন সময় হঠাৎ এক বিস্ময়। শূন্য থেকে যেন একটা ঢিল অব্যর্থভাবে উড়ে এসে ঠং করে লণ্ঠনের কাছে লেগে কাঁচটাকে চুরমার করে দিয়ে নিভিয়ে দিল আলোটাকে। ভয়ে বুক শুকিয়ে গেল ওদের। কাসর ঘন্টার আওয়াজ এখান থেকে বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। প্রখ্যাত শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রহস্য ও গোয়েন্দা কাহিনী লেখার জন্য বিখ্যাত। তার সৃষ্ট জনপ্রিয়তম গোয়েন্দা কাহিনী পাণ্ডব গোয়েন্দা সিরিজ। কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই সিরিজের একটি অন্যতম উল্লেখযোগ্য গল্প। গল্পের নাম কৌটো রহস্য। শুনে জানাবেন অবশ্যই আপনাদের কেমন লাগলো আজকের এই নিবেদন। তাহলে শুরু করা যাক। বেলা পড়ে আসছে তখন। রামকৃষ্ণপুর ঘাটে ক্রেন জেটির উপর বসেছিল পাণ্ডব গোয়েন্দারা। বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু আর বিচ্ছু। পঞ্চুও সঙ্গে ছিল। ওরা বসে বড় বড় গাদা বোটে ওয়াগনের মাল বোঝাই করা দেখছিল। ওয়াগন খালাস করা মালগুলো ক্রেনের সাহায্যে বোঝাই হচ্ছিল গাদা বোটে। এমন সময় হঠাৎ পঞ্চু ভৌ ভৌ করে উঠল। কি যেন একটা দেখে বাচ্চু বিচ্ছুরও নজর পড়ল সেদিকে। ওরা দেখলো পড়ন্ত বেলায় গঙ্গার জোয়ারে কি যেন একটা ভেসে ভেসে আসছে, একটা ঝকঝকে চকচকে কৌটোর মতো। তার উপর সূর্যের আলো পড়ে বৃষ্টি যেন ঠিকরে যাচ্ছে। বাবলু বলল, কি বল দেখি ওটা? বিচ্ছু বলল, মনে হচ্ছে সিগারেটের কৌটো। বিলু বলল, কোনো রকমে আনা যায় না ওটাকে? বাবলু বলল, যাবে না কেন? তবে জামা প্যান্ট ছাড়তে পারি। ভেতরে আন্ডারওয়্যার আছে অবশ্য, কিন্তু গা মুছবো কেমন? ভম্বল বলল, তুই না, আমি আনছি। বেশি দূরে নেই, একটুখানি সাঁতার কেটে যেতে পারলেই ব্যাস, একেবারে হাতের মুঠোয়। এই বলে ভম্বল জামা প্যান্ট ছাড়বার উপক্রম করছে। এমন সময় হঠাৎ মাঝিদের একজন ঝপাং করে ঝাঁপিয়ে পড়ল জলে। মাঝিটা স্নান করবে বলে জলে নামল। গ্রীষ্মের দিন, পরন্ত বেলায় দেহের ক্লান্তি দূর করতে গেলে স্নানের চেয়ে তৃপ্তিকর আর কিছুই নেই। বাবলু বলল, ওই কৌটোটা আমাদের এনে দেবে মাঝি ভাই? মাঝিটা অবাঙালি, বলল, কি ধার হ্যাঁ। ওই যে ভেসে আসছে। মাঝি অল্প একটু সাঁতরে গিয়ে কৌটোটা নিয়ে এসে বাবলুর হাতে দিল। বাবলুরা তো কৌটো পেয়ে খুব খুশি। জেটির উপর বসে বসেই আনন্দের চোটে কৌটোটা খুলে ফেলল বাবলু। কিন্তু কৌটো খুলেই অবাক, দেখল কৌটোর ভেতরে কাগজের মোড়কে একটা চিঠি লেখা আছে। ওপরেই লেখা আছে, আমাকে বাঁচান। ওরা সঙ্গে সঙ্গে ভাঁজ করা কাগজটা খুলে ফেলল। তাতে যা লেখা ছিল তা এই, প্রিয় মহাশয়, যদি কেউ আমার এই চিঠিটা পান তাহলে অনুগ্রহ করে পুলিশে খবর দিয়ে আমাকে বাঁচাবার চেষ্টা করুন। ডায়মন্ড হারবারের কাছে গঙ্গা তীরবর্তী একটি সুড়ঙ্গ ঘরে শয়তানের ঘাঁটিতে আমি এবং আমার ছেলে বন্দী আছি। জায়গাটার নাম জানি না, তবে স্থানটি গঙ্গার ওপারে মেদিনীপুর জেলার দিকে। গঙ্গার দিকে এর একমাত্র প্রবেশপথের সুড়ঙ্গটি জোয়ারের সময় জলে ডুবে থাকে আর ভাটার সময় জাগে। আমরা এখানে মৃত্যুর দিন গুনছি। আমার চিঠি পেয়ে যদি কেউ বাঁচায় তাহলে আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ইতি দীপঙ্কর বোস। চিঠিটা পড়েই বাবলুরা অবাক হয়ে গেল। লোকটাকে কেন, কি কারণে যে শয়তানরা আটকে রেখেছে সেসব কিছুই লেখেনি সে, শুধু তাকে উদ্ধার করতে হবে সেই কথাই লিখেছে। বিলু বলল, কি করবি রে বাবলু? ভদ্রলোককে উদ্ধার করব, কিন্তু কেমন করে? যেমন করেই হোক। ভম্বল বলল, ব্যাপারটা কিন্তু খুব সাংঘাতিক। মনে কর, কোথায় ডায়মন্ড হারবার, সেখানে জলে ডোবা সুড়ঙ্গ। বেশ রীতিমতো সার্চ না করলে সেটাকে আবিষ্কার করাই যাবে না। বাবলু বলল, রীতিমতো ভাবেই সার্চ করব, তন্ন তন্ন করে খুঁজে দেখব জায়গাটাকে। সেটাই তো মাথা খাটিয়ে বার করতে হবে আমাদের। বিলু বলল, ওখানে গঙ্গার যা ভয়াবহ রূপ, তাতে ছোট নৌকোয় করে ঘোরা অসম্ভব।
তাছাড়া চারিদিকেই তো অকুল পাথার। ওভাবে নয়, যেমন করেই হোক একটা লঞ্চের ব্যবস্থা করতে হবে। তাহলে তো জল পুলিশকে বললেই একটা লঞ্চের ব্যবস্থা হয়ে যায়। সেই ভালো, জল পুলিশ নিশ্চয়ই আমাদের লঞ্চের ব্যবস্থা করে দেবে। বাবলু একটু গম্ভীরভাবে বলল এবার। হুম, আগে আমরা চেষ্টা করে দেখি। কেননা এমনও তো হতে পারে কেউ তামাশা করার জন্য অথবা পুলিশকে হয়রানি করবার জন্য মিথ্যে করে চিঠি লিখে কৌটোর মধ্যে পুড়ে জলে ভাসিয়ে দিয়েছে। হতে পারে নাকি? এ হতে পারে না। চিঠিটা যেভাবে লেখা হয়েছে তাতে তাই অবশ্য মনে হয় এটা মিথ্যে নয়, কিন্তু সত্যিও তো নাও হতে পারে। কত রকম বদমাইশ লোক আছে সমাজে, তার খোঁজ খবর রাখিস? এমন লোক অনেক আছে যারা পুলিশ বা ফায়ার ব্রিগেডের লোককে ইয়ার দোস্ত বলে মনে করে। আগুন লাগার মিথ্যে খবর দিয়ে দমকলের টেলিফোন যে কতবার এসেছে তার ঠিক নেই। তেমনি খুন দাঙ্গার ফলস টেলিফোনও তো পুলিশের কাছে এবেলা ওবেলা আসে। বাচ্চু বিচ্ছু বলল। তা অবশ্য সত্যি। তা অবশ্য সত্যি। তাহলে এখন আমাদের কি করণীয়? কাল সকালেই আমাদের সেটা ঠিক করে নিতে হবে। এখন ফেরা যাক, সন্ধে হয়ে এসেছে। ওরা আর বিলম্ব না করে ঘরে ফিরে চলল। পরদিন সকালে মিত্তিরদের বাগানে পাণ্ডব গোয়েন্দারা একে একে জড়ো হলো। বাবলুর হাতে কালকের সেই চিঠিটা। বিলু বলল, এ সম্বন্ধে কিছু ভেবেছিলি বাবলু? হ্যাঁ, কাল সারা রাত ধরে শুধু ভেবেছি। রাতে আমার ঘুম হয়নি। কি ভাবলি? ভাবলাম আজ দুপুরের মধ্যেই আমরা সকলে ডায়মন্ড হারবার চলে যাব। ভম্বল বলল, আমাদের কোনো প্রস্তুতিই তো নেই। তাছাড়া শুধু শুধু ডায়মন্ড হারবারে গিয়েই বা করব কি? যা করবার সে তো আমি করব, তোরা শুধু আমাকে সাহায্য করবি। ছোট্ট মেয়ে বিচ্ছু বলল, আমার মনে হয় এই কেসটা আমাদের হাতে না নেওয়াই উচিত। ছোট্ট মেয়ে বিচ্ছু বলল, আমার মনে হয় এই কেসটা একমাত্র আমাদেরই হাতে নেওয়া উচিত এবং আজই একবার চলে যাওয়া উচিত ডায়মন্ড হারবারে। হ্যাঁ, এখন 7টা বাজে, সবাই যা। তাড়াতাড়ি দুটো খেয়ে নিয়ে লঞ্চে পার হয়ে বাবুঘাটে চলে যায়। বাবলুর আদেশ, অতএব যেতেই হবে। সবাই যে যার ঘরের দিকে ফিরে গেল। অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে চলে এলো বাবুঘাটে। ওরা আসবার আগেই বাবলু পঞ্চুকে নিয়ে দাঁড়িয়েছিল 76 নম্বর বাসের কাছে। বাবলু তৈরি হয়েই এসেছিল, সঙ্গে পিস্তল, ছোরা, আত্মরক্ষার জন্য সব কিছু নিয়ে এসেছিল। বাসের কন্ডাক্টর ওদেরকে দেখেই বলল, এ তোরা যাবে কোথায় ভাই? আমরা ডায়মন্ড হারবার যাব। এই কুকুরটাও যাবে নাকি? হ্যাঁ। বাসে করে আমি কুকুর নিয়ে যেতে পারবো না। কেন? আমরা ওর পুরো ভাড়া দেব। নিয়ম নেই, পুলিশে ধরবে। ধরবে না, আমরা বলছি, তোমার কোনো ভয় নেই। আমি পারবো না। এক ভদ্রলোক জানলার ধারে একটা সিটে বসেছিলেন। ভদ্রলোক এদের দেখেই বললেন, আরে এদের কুকুরটা নিয়ে নাও, ছেলে মানুষেরা মনে কষ্ট পাবে, কেউ কোনো আপত্তিও করবে না। অতএব আর না করল না কন্ডাক্টর। গজগজ করতে করতে তুলে নিল পঞ্চুকে। পঞ্চু দিব্যি একটা সিটের তলায় ঢুকে চোখ বুজে শুয়ে রইল গুটি গুটি মেরে। কন্ডাক্টর বলল, এটা তো একটা নেড়ি কুত্তা, এটাকে সঙ্গে করে কেন নিয়ে চলেছো ভাই? একটা জাতের কুকুর হলেও তবু জানতাম। ভদ্রলোক বললেন, জাতের কুকুর? ওরে বাবা, মহাপুরুষরা জাতিভেদ দূর করতে বলছেন না? ভদ্রলোকের কথায় বাবলুরা খুব খুশি। বাবলু বলল, আপনি কোথায় যাচ্ছেন? তোমরা কোথায় যাচ্ছ? সঙ্গে সঙ্গে 5 জনের চোখে চোখে ইশারা হয়ে গেল। আমরা ডায়মন্ড হারবারে বেড়াতে যাচ্ছি। ভালো ভালো, খুব ভালো জায়গা। তুমি কি এদের লিডার? বাবলু হেসে বলল, লিডার আর কি, আমরা সকলে মিলেমিশে চলি। খুব ভালো। এমন সময় একজন ফ্যান্টাওয়ালা বাসে ফ্যানটা বিক্রি করতে উঠল। অমায়িক ভদ্রলোক সঙ্গে সঙ্গে কয়েকটা ফ্যানটা কিনে অফার করলেন ওদের। ওরাও খাবে না, ভদ্রলোকও ছাড়বেন না। বললেন, দেখো বাবা, আমি একা মানুষ, টাকা পয়সার অভাব নেই আমার। তোমরা আমার ভাইপো ভাইজির মতো। ছোট ছেলে মেয়েদের আমি খুব ভালোবাসি, তাদের খাওয়াতে পারলে আমার ভীষণ আনন্দ হয়।
বাবলু বলল, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন তা তো বললেন না। আর আপনার পরিচয়? পরিচয় তো দিলাম, আমার নাম বি মিত্র। আমিও ডায়মন্ড হারবারই যাচ্ছি। বেড়াতে নাকি? না, আমাদের একটা জাহাজ আসবার কথা আছে, তাই দেখতে যাচ্ছি। জাহাজ কি আপনাদের নিজস্ব? না, আমাদের লঞ্চ আছে, জাহাজে কিছু মাল আসবে, সেই মাল নিয়ে আসবো লঞ্চে করে। বাবলু বলল, একটা অনুরোধ করব আপনাকে। আপনাদের নিজেদের যখন লঞ্চ আছে তখন অনুগ্রহ করে একটা লঞ্চ কিছুক্ষণের জন্য দেবেন আমাদের। আমরা একটু বেড়াবো। ভদ্রলোক হো হো করে হেসে উঠে বললেন, এই কথা, তা বেশ তো। তোমরা ডায়মন্ড হারবারে নেমে জলযোগ সেরে এদিক সেদিক যদি একটু ঘুরতে চাও তা ঘুরে নিও। ততক্ষণে আমি লঞ্চের ব্যবস্থা করে রাখবো। লঞ্চের নাম রঞ্জন, মনে থাকবে তো? নিশ্চয়ই মনে থাকবে। যথাসময়ে বাস ছাড়ল। আবার যথাসময়ে বাস পৌঁছেও গেল। ডায়মন্ড হারবারে নেমে ভদ্রলোক মানে মিস্টার মিত্তির বললেন, তাহলে খানিক বাদে এসো তোমরা, আমি ততক্ষণে লঞ্চের ব্যবস্থা করে রাখি। রোদের তেজটাও এখন বড় চড়া, রোদটা একটু পড়লে এসো, কেমন? আমিও থাকবো, আমি তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দেবো। বাবলুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। নীলু বলল, সত্যি ভগবান খুব সহায় আমাদের, কি বল? সে কথা আবার বলতে। গঙ্গার ধারে বাস থেমেছিল, তাই গঙ্গার জলের দিকে তাকিয়ে বিচ্ছু হঠাৎ বলে উঠল, ভগবান আমাদের সত্যি সহায়। ওই দেখো, ভাটার টান আরম্ভ হয়েছে। বাবলুও উল্লসিত হয়ে বলল, তাই তো রে, ঘন্টা 2 বাদে আমরা যখন লঞ্চে ভ্রমণ করব তখন নিশ্চয়ই সেই সুড়ঙ্গ মুখ দেখতে পাবো। কেননা সুড়ঙ্গটা জোয়ারে ডুবে থাকে এবং ভাটার সময় সামান্য একটু জাগে। ওরা কথা বলতে বলতে যখন বাঁধের উপর থেকে নিচের গঙ্গার গর্ভের কাছে মনোরম হারবারে নেমে এলো, তখন ওরা দেখতে পেল চারিদিকে কত সব পিকনিক পার্টি পিকনিক করতে বসেছে। বিলু হঠাৎ বলল, ওই দেখ বাবলু, সব আমাদের পাড়ার ছেলে। ভম্বল বলল, আরে, তপাইদাও এসেছে দেখছি। বিচ্ছু বলল, তপাইদা? কোন তপাইদা? তপাই ব্যানার্জি, কদমতলায় কাটা পুকুরে থাকে। তুই অবশ্য চিনবি না, দেপনের ভাগনা। বলতে বলতেই তপাইদা এসে হাজির। কি ব্যাপার রে, তোরা এখানে? নিশ্চয়ই কোনো অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছিস। ভম্বল বলল, না না, ওসব কিছু নয়, এমনি বেড়াতে এসেছি। বাবলু ইশারায় ওদেরকে বেশি কথা বলতে বারণ করে বলল, চল চল, একটু এদিক ওদিক ঘুরে আসি চ। বলে ওদের কাছ থেকে খানিকটা তফাতে গিয়ে একটু নিরিবিলিতে বসল। তারপর গঙ্গার দিগন্ত বিস্তৃত জলরাশির দিকে চেয়ে রইল ওরা। রোদের তেজ তখনও যথেষ্ট। গঙ্গার ওপারে দূরে, অনেক দূরে ওদের অভিযান। মিত্তিরবাবুর লঞ্চটা একবার পেলে হয়। ভগবান যে এভাবে ওদের সহায় হবেন তা ওরা ভাবতেও পারেনি। যাই হোক, বেলা একটু পড়ে এলে ওরা নির্দিষ্ট জায়গায় গেল। দেখল হাসি মুখে সুন্দর চেহারার মিত্তিরবাবু ওদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। লঞ্চও রেডি। কি চমৎকার লঞ্চ! সবুজ রং যেন একটি লম্বাটে ডিম। বাবলু বলল, আরে, এই লঞ্চটাকে তো আমরা প্রায়ই রামকৃষ্ণপুর ঘাটে যাতায়াত করতে দেখি। ওরা লঞ্চে উঠতেই মিত্তিরবাবু বললেন, কোন দিকে যাবে বলো? বাবলু বলল, গঙ্গার ওপারে। মিত্তিরবাবু বললেন, খুব ভালো, রড ধরে বসে থাকো কিন্তু, কেননা অসম্ভব রকমের জোরে ছুটতে পারে আমার এই ক্ষুদে লঞ্চ। বাবলুরা সকলে শক্ত করে রড ধরল। রেডি? বলার সঙ্গে সঙ্গেই গঙ্গার ঘোলাটে জল তোলপাড় করে উল্কার গতিতে ছুটে চলল লঞ্চখানা। কিছু সময়ের মধ্যেই ওপারে পৌঁছে গেল ওরা। ওপারে গ্রাম, মাঠ, ঘন বন, কিন্তু সেই সুড়ঙ্গ কোথায়? লঞ্চ ওপারে যেতেই একটা ছোট্ট নৌকো এসে ভিড়ল লঞ্চের গায়ে। মিত্তিরবাবু বললেন, চলো একটু ডাঙাটা বেরিয়ে আসা যাক। ওপারে কোনো জেটি নেই, তাই নৌকোয় করে ডাঙায় পৌঁছল ওরা। একটা মোটা দড়ি লঞ্চে বেঁধে ডাঙায় একটা গাছের সঙ্গে জড়িয়ে রাখা হলো, যাতে লঞ্চটা ভেসে না যায়। বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু এবং পঞ্চু সকলেই ওপারের মুক্ত অঞ্চলে গিয়ে যার পর নাই খুশি হলো। কিন্তু সবচেয়ে ক্ষুণ্ণ হলো কাছাকাছি কোনো সুড়ঙ্গ না দেখে। মিত্তিরবাবু বললেন,
কেমন লাগছে জায়গাটা? বাবলু বলল। খুব ভালো। মিত্তিরবাবু বললেন। কিন্তু তোমরা এখানে এমন অন্যমনস্ক কেন হয়ে গেলে ভাই? কই, ও কিছু না। আমার যেন মনে হচ্ছে তোমরা কিছু একটা আবিষ্কার করার চেষ্টা করছো। না না না, সেরকম কিছু না। বলা যায় না, যা সাংঘাতিক ছেলে মেয়ে তোমরা। এই বয়সে একলা বেড়াতে বেরিয়েছো, এ কি সকলে পারে নাকি? তা যাক, সন্ধে হয়ে এসেছে। এখানে একটা ডাকাতে কালী মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে ফিরে যাই চলো। হ্যাঁ, ঠিক বলেছেন। সময় মতো না ফিরলে বাড়ি পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। মিত্তিরবাবুর সঙ্গে ওরা ঝোপ জঙ্গল পেরিয়ে একটা ভাঙা মন্দিরের সামনে এসে দাঁড়ালো। তারপর হঠাৎ মিত্তিরবাবু খুব জোরে একটা শীষ দিয়ে উঠলেন। যেই না শীষ দেওয়া অমনি চারিদিক থেকে জনা দশেক লোক গাছপালার আড়াল থেকে বেরিয়ে এসে ঘিরে ফেলল ওদের। কি ভয়ানক সব চেহারা ওদের, কালো কালো সন্ডা মার্কা ভয়ঙ্কর চেহারা। তারা এসেই সেলাম টুকে দাঁড়ালো মিত্তিরবাবুর সামনে। মিত্তিরবাবু এবার গম্ভীর গলায় বললেন, এই ছেলেগুলো অতি সাংঘাতিক, এদের মতলব ভালো নয়। মনে হচ্ছে কোনো রকমে এরা আমাদের ঘাঁটির খবর জানতে পেরেছে। ভাগ্যক্রমে দেখা হয়ে গেছে এদের সঙ্গে, ভালোই হয়েছে। কবজায় যখন পেয়েছি তখন আর ছাড়ছি না। যাও, যথাস্থানে ঢুকিয়ে দাও এদের। চোখের পলকে বাবলুরা দেখলো শয়তানরা পাঁজা কোলা করে তুলে ফেললো ওদের। পারল না শুধু কোন চোখে ধরতে। বেগতিক দেখে সে যে নিমেষে কোথায় লুকালো তার টেরও পেল না কেউ। বাবলু বলল, ছেড়ে দিন, আমরা আপনাদের কি করেছি? আমাদের ছেড়ে দিন। মিত্তিরবাবু বললেন, আমরা যাকে ধরি তাকে ছাড়ি না। আচ্ছা, গুড বাই। সেই অন্ধকারে ভাঙা মন্দিরের ভেতরে গিয়ে শয়তানরা ওদের 5 জনকে হাত পা বেঁধে ফেলে রাখলো কিছুক্ষণ। তারপর একসময় আবার ওদের তুলে নিয়ে ধাপে ধাপে ক্রমশ নিচের দিকে নামতে লাগলো। অনেকটা নামার পর একটা স্যাঁতসেঁতে ঠান্ডা ঘরের মেঝেই ওদের নামিয়ে হাত পায়ের বাঁধন মুক্ত করে দিয়ে চলে গেল ওরা। ঘরের ভেতর কোথাও কোনো আলো নেই, যা আছে তা হলো শুধু অন্ধকার আর অন্ধকার। ঘন অন্ধকার চারিদিকে এমনভাবে ঢাকা যে কেউ আর কারো মুখ পর্যন্ত দেখতে পেল না। ওরা অসহায়ভাবে সেই অন্ধকারে ভূতের মতন বসে রইল 5 জনে। অনেকক্ষণ বসে থাকার পর একসময় ওরা দেখলো 2 জন লোক আলো হাতে এগিয়ে আসছে ওদের দিকে, হ্যারিকেনের আলো। তাতেই ওরা দেখতে পেল বহুদিনের জরাজীর্ণ মন্দিরের তলদেশের পলেস্তারা খসা একটা গোপন কক্ষে রয়েছে ওরা। বাইরের আলো বাতাস এখানে প্রবেশ করে না। শুধু সিঁড়ির ওপরে যে দরজাটা রয়েছে তারই মাথার উপর ছোট ছোট পরপর 3টে ঘুলঘুলি রয়েছে, যার ভিতর দিয়ে বাতাস চলাচল করে। যে 2 জন লোক এলো, এদের 2 জনকে ওরা চেনে, শয়তান চেহারার লোক। এরাই মিত্তিরবাবুর আদেশে ওদেরকে এখানে এনেছে। তাদের একজনের হাতে খাবার, অপরজনের হাতে আলো। যার হাতে খাবার রয়েছে তার অপর হাতে একটা জলের কুঁজো রয়েছে। কুঁজোর মুখে একটা গিলাস দিয়ে ঢাকা। বাবলু বলল, তোমরা কেন মিছিমিছি আমাদের ধরে রেখেছ? এখনো বলছি, ভালো চাও তো ছেড়ে দাও। আলো হাতে লোকটি রক্তচক্ষুতে ওদের দিকে তাকিয়ে বলল, এই, বেশি কথা বলিস না। বেশি কথা বলা আমরা পছন্দ করি না। বিলু বলল, কি পছন্দ করো তবে তোমরা? ডাকাতি করতে? লোকটা ঝপ করে এক হাতে বিলুর চুলের মুঠি ধরে অপর হাতে ঠাস করে ওর গালে মারল এক চড়। কি দারুণ ওজন সেই চড়ের! বিলুর কান মাথা যেন ভোঁ ভোঁ করে উঠল। বিচ্ছু ভয়ে বাচ্চুকে জড়িয়ে ধরল। বোম্বলার বাবলু একটু পিছিয়ে এলো। বাবলুর একটা হাত তখন পকেটে ঢুকে গেছে। পিস্তলে একদম গুলি ভর্তি তৈরি ছিল। হাতের মুঠে শক্ত করে চেপে ধরল সেটাকে। যে লোকটার হাতে খাবার ছিল সে খাবার রেখে বলল, খেয়ে দিয়ে চুপটি করে শুয়ে থাকো সব। কাল সকালে মিত্তিরবাবু এসে যেমনটি বলবেন সেই রকম কাজ হবে। তোমাদের এই 5-5টি খুদের লাশকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে একটু হাত কাঁপবে না আমাদের। বাবলু একবার ভাবলো পিস্তলটা বার করে শয়তান দুটোর মাথার খুলি নিমেষে উড়িয়ে দেয়, কিন্তু তা সে করল না। এদের ঘাঁটিটাকে ভালো করে না জেনে আগে ভাগেই গন্ডগোলটা করে বসা বুদ্ধিমানের কাজ হবে না। লোক দুটো যেমন এসেছিল তেমনই চলে গেল।
বাবলু বিলুকে বলল। শুধু শুধু কুমারটার সাথে ফরফর করতে গেলি কেন? বিলু বলল, ওইটাই তো ভুল হয়ে গেছে। যাই হোক, ওরা আর বৃথা বাক্যবায় না করে খেতে বসে গেল। রুটি আর আলুর দম, এই তো খাবার। খেয়ে ওরা প্রত্যেকে এক গ্লাস করে জল খেয়ে নিল। তারপরই শুরু হলো ওদের আসল কাজ। হ্যারিকেন লণ্ঠনটা হাতে নিয়ে ওরা ঘরের ভেতরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বাবলু অবশ্য সর্বাগ্রে সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে দেখে এলো উপরের দরজাটা কোনো রকমে ভেতর থেকে খোলা যায় কিনা। কিন্তু না, ঠেলে ঠেলে বুঝলো ও আশা একেবারেই বৃথা। তাই ওরা 5 জনে এদিক সেদিক ঘুরে ফিরে দেখতে লাগলো পালাবার আর কোনো দ্বিতীয় পথ আছে কি না। হঠাৎ এক জায়গায় গিয়ে ওরা সবাই থেমে দাঁড়ালো। বাবলু বলল, শুনছিস? হু, কাঁসর ঘন্টার শব্দ। বোধ হয় কোথাও পুজো আরতি হচ্ছে। কিন্তু এই জঙ্গলে কোথায় হচ্ছে এসব? আমার মনে হয় এই মন্দিরেই কোথাও না কোথাও ডাকাত কালী আছে। শয়তানরা তারই পুজো করছে। তা না হয় হলো, কিন্তু শব্দটা আসছে কোথা থেকে? এমন সময় হঠাৎ একটা আশ্চর্য কাণ্ড ঘটে গেল। ওরা দেখলো ছোট্ট একটা আলমারি দেওয়ালের গায়ে আড়াল করা ছিল, তার পিছনটা আলোকিত হয়ে উঠল। ওরা সকলেই এগিয়ে গেল সেই দিকে। আলোটাও অদৃশ্য হয়ে গেল। বাবলুর হাতে লণ্ঠন ছিল, তার সাহায্যেই ওরা বুঝতে পারল আলমারিটা সরালেই ওদিকে যাবার রাস্তা পাবে ওরা। সঙ্গে সঙ্গে সবাই মিলে ধরাধরি করে সরিয়ে ফেললো আলমারিটা, আর ওটা সরাতেই ওপাশে যাবার পথ পেয়ে গেল ওরা। কিন্তু আলো, আলো কই? এখানে যে ঘন অন্ধকার ঘুটঘুট করছে। যাক, হাতে লণ্ঠনটা তো আছে। তারই সাহায্যে ওরা দেখলো খানিক যাবার পর আবার কয়েকটি ধাপ সিঁড়ির নিচের দিকে নেমে গেছে ক্রমশ। এমন সময় হঠাৎ এক বিস্ময়। শূন্য থেকে যেন একটা ঢিল অব্যর্থভাবে উড়ে এসে ঠং করে লণ্ঠনের কাছে লেগে কাঁচটাকে চুরমার করে দিয়ে নিভিয়ে দিল আলোটাকে। ভয়ে বুক শুকিয়ে গেল ওদের। কাঁসর ঘন্টার আওয়াজ এখান থেকে বেশ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু সিঁড়ির কাছে আসতেই সেটি দ্বিগুণ হয়ে উঠল। অন্ধকার হাতড়ে হাতড়ে ওরা সিঁড়ির কয়েক ধাপ নামতেই দেখলো সিঁড়িটা বাদিক বেঁকে আরো কয়েক ধাপ নেমে গেছে, আর সেখানেই ওরা সেই ঘন অন্ধকারে উজ্জ্বল আলোর আভাস পেল। খুব সন্তর্পণে পা টিপে টিপে ওরা কয়েক ধাপ নামতেই দেখলো এক ভয়ঙ্করী কালী প্রতিমার সামনে সারি সারি শয়তানরা বসে আছে। দুজন কাঁসর ঘন্টা বাজাচ্ছে এবং একজন ভয়ঙ্কর চেহারার কাপালিকের মতো সন্ন্যাসী আরতি করছে সেই দেবী প্রতিমা। খানিক বাদে আরতি শেষ হতেই ওরা দেখলো যে সন্ন্যাসী আরতি করছিল সে তার নকল দাড়ি ও জটা খুলে রাখলো একপাশে। বাবলু বলল, কি সাংঘাতিক! দেবীর সঙ্গেও ছলনা। বিলু বলল, তোর কাছে তো যন্ত্র রয়েছে, দে না সব ব্যাটাকে শুইয়ে। বাবলু বলল, না, এখনো সময় হয়, কিন্তু একটা কথা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। আলমারির পিছনে আমাদের আলো দেখিয়ে এদিকে যে পথ আছে তার ইঙ্গিতটা দিল কে? আর কেই বা আমাদের ঢিল ছুঁড়ে লণ্ঠনের কাঁচ ভেঙে দিল, এবং ভেঙে দিয়ে উপকারটা করলো কে? বিলু বলল, উপকার করলো? অপকার করলো বল? না, উপকার করলো। আলো হাতে আমরা এখানে এসে পড়লেই শয়তানগুলোর চোখে পড়ে যেতাম। বাবলুর কথা শেষ হতে না হতেই ওরা আর এক বিস্ময়ের মুখোমুখি হলো। হঠাৎ শক্ত মতো কি একটা জিনিস ঝুপ করে বাবলুর গায়ে এসে পড়ল, আর সেই সঙ্গে সিঁড়ির ওপর দিয়ে লঘু একটা পদশব্দ মিলিয়ে গেল সেই নিস্তব্ধ অন্ধকারে। বাবলু জিনিসটা হাতে নিয়ে বুঝল এটা অন্য কিছু নয়, ন্যাকড়া জড়ানো ছোট্ট একটা টর্চ, যা এই অসময়ে ওদের একমাত্র নির্ভরযোগ্য সঙ্গী। বাবলু বলল, উফ, ভগবান সহায়! আমি সব এনেছি, শুধু এই একটি মাত্র জিনিস নিয়ে আসতেই কি সাংঘাতিক ভুল হয়ে গেছে। কিন্তু কে কে এই মৃত্যুপুরীতে আমাদের এইভাবে সাহায্য করে যাচ্ছে? সে কি কোনো মানুষ, না কোনো অশরীরী প্রেতাত্মা? প্রেতাত্মার কথা মনে আসতেই ওদের লোম খাড়া হয়ে উঠল। যাই হোক, সিঁড়িতে বসে বসেই ওরা দেখতে পেল সেই ভয়ঙ্কর চেহারার শয়তানগুলো একে একে চলে গেল ঘর থেকে। ঘরের ভিতর
তখন সামান্য একটি মাটির প্রদীপের আলো ছাড়া আর কোনো আলো ছিল না। ওরা 5 জন এসে মা কালীর সেই ভয়ঙ্করী মূর্তির সামনে দাঁড়ালো। তারপর পিছন দিকে গিয়ে টর্চের আলো ফেলতেই দেখতে পেল একটি ঘরের দরজার ফাঁক দিয়ে সামান্য একটু আলোর রেখা ভেসে আসছে। ঘরের দরজায় শিকল দেওয়া। শিকল খুলে ঘরে ঢুকেই ওরা যা দেখলো তাতে বিস্ময়ের আর অবধি রইল না ওদের। ওরা দেখলো ঘরের ভেতর বেশ কয়েকটি আশ্চর্য সুন্দর কারুকার্য সমন্বিত স্বর্ণ প্রতিমার শাড়ি দেওয়া আছে। কোনটি দুর্গা, কোনটি কালী, শিব, গণেশ, এমনকি আঙ্কর ভাটের অনুকরণে প্রাচীন একটি সোনার বিষ্ণু মূর্তিও রয়েছে সেখানে, যার আর্থিক মূল্য খুব কম করে হলেও কয়েক লক্ষ টাকা তো হবেই। বাবলু বলল, এই যে দেখছি অতি সাংঘাতিক ধরনের স্মাগলারদের আড্ডায় এসে পড়েছি আমরা। বিলু বলল, এখান থেকে বেরোবার উপায়? সেটা খুব সাবধানে করে নিতে হবে। তবে কোনো কিছু করবার আগে সর্বাগ্রে আমাদের খুঁজে বার করতে হবে দীপঙ্কর বোসকে, যাকে উদ্ধার করবার জন্য আমাদের এখানে আসা। ওরা আস্তে আস্তে সেই ঘর থেকে বেরিয়ে খুব সন্তর্পণে পা টিপে টিপে সামনের দিকে এগিয়ে চলল। একটা ঘরের কাছে এসে থমকে দাঁড়ালো ওরা। দেখলো ঘরের দরজার সামনে একটা টুলে বসে মূর্তিমান জমের মতো একটা লোক তন্দ্রা বসে ঢুলছে। বাবলু বলল, এই ঘরে নিশ্চয়ই কিছু একটা আছে যা পাহারা দিচ্ছে এই শয়তানটা। বাবলু এদিক সেদিকে টর্চের আলো ফেলতেই এক জায়গায় দেখতে পেল একটা ভাঙা দরজার খিল পড়ে আছে। সেটা চকিতে তুলে নিয়েই লোকটার মাথায় সজোরে বসিয়ে দিল এক ঘা। লোকটা অক করে মুখ দিয়ে শুধু একটাই শব্দ তুলে লুটিয়ে পড়ল সেখানে। বাবলু তার উপর আর এক ঘা দিতেই জ্ঞান হারিয়ে স্থির হয়ে গেল সে। এই ঘরটাও শিকল দেওয়া ছিল। শিকল খুলে ভেতরে ঢুকতেই ওরা দেখতে পেল ঘরের মধ্যে জীর্ণ শয্যায় আধশোয়া বালিশের ঠেস দিয়ে বসে আছেন এক ভদ্রলোক। ঘরে একটি ছোট্ট চিমনি লণ্ঠন জ্বলছে। ভদ্রলোক এদের দেখেই যেন চমকে উঠলেন। পালাও তোমরা এখান থেকে। বাবলু বলল, আপনি দীপঙ্কর বোস? হ্যাঁ, আমি দীপঙ্কর বোস। কিন্তু তোমরা আমাকে চিনলে কি করে? আপনি সিগারেটের কৌটোয় চিঠি লিখে জলে ভাসিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, সেই চিঠি তোমরা পেয়েছো নাকি? হ্যাঁ, পেয়েছি, এবং সেই চিঠি পেয়েই আপনাকে উদ্ধার করতে এসেছি। তোমরা কি 5 জন আছো? হ্যাঁ। আপনি কি করে জানলেন? আমাকে বন্ধু বলেছে। বন্ধু? বন্ধুকে? সে তোমাদেরই মতো একটি ছেলে। এদের একজন সন্ন্যাসী আছে। সন্ন্যাসী ঠিক নয়, তবে সন্ন্যাসীর ছদ্মবেশে থাকে। সে করে কি, মাঝে মধ্যে দূরে গিয়ে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলেকে ভুলিয়ে ভালিয়ে চুরি করে নিয়ে আসে এবং ফিরিয়ে দেওয়ার নাম করে তার বাপের কাছ থেকে মোটা টাকা চায়। টাকা হাতে পেলে ছেলেকে ফেরত পাঠায়, না পেলে তাকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেয়। এই ছেলেটিও সেই রকম একটি ছেলে। ওরই সাহায্যে চিঠি লিখে আমি ওর হাত দিয়ে গঙ্গার জলে কৌটোটা ভাসিয়ে দিয়েছি। এইবার বুঝতে পেরেছি এতক্ষণ অলক্ষ্যে থেকে কে আমাকে সাহায্য করছিল। ওই বন্ধুই নিশ্চয়। হ্যাঁ, সে তোমাদেরই পালিয়ে যাওয়ার সুবিধে করতে চেয়েছিল, কিন্তু চারিদিকে এত কড়া নজর যে সে কিছুতেই তোমাদের কাছে যেতে পারছিল না। তবু অলক্ষ্য থেকে যেটুকু করবার সে করেছে। কিন্তু আপনি এখানে কি করে এলেন? আমার ছেলেকে এরা চুরি করে এনেছে এবং আমার কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করেছে। সে টাকা আমি দেবার প্রতিশ্রুতি দিয়ে এদের অন্য জায়গায় অস্থায়ী ঘাঁটিতে এদের নির্দেশ মতো যাই। তারপর ছেলেকে সেখানে আগে দাবি করে তারপর টাকা দেবো এই কথা বলতে ওরা আমাকে বন্দি করে এনে রেখেছে এবং প্রতিদিন অকথ্য অত্যাচার করছে। বিলু বলল, আপনার ছেলে কোথায়? বন্ধু জানে, আমি এখানকার কিছুই জানি না। বন্ধু এদের কয়েকজনকে একটু বশ করে ফেলেছে, তাই এখানকার অনেক কিছুই সে জানতে পেরেছে। কিন্তু অনেক চেষ্টা করেও এর বাইরে যেতে পারেনি সে, কেননা এর ভেতরে যেমন তেমন, বাইরে পাহারা আরো বেশি। বাবলু বলল, আচ্ছা, আপনি যে লিখেছিলেন গঙ্গার ধারে সুড়ঙ্গের কথা, সেটা কোন দিকে? বলার সঙ্গে সঙ্গেই দেখা গেল বছর 14-15 একটি হাফ প্যান্ট পরা ছেলে ছুটে ঘরে এসে ঢুকল। দীপঙ্কর বাবু বললেন, এই তো বন্ধু। বন্ধু বলল, ও তোমরা এখানে এসে গেছো? বাবলু বলল, হ্যাঁ। তা একেবারে 5 জন? তাই এদের খপ্পরে পড়লে কি করে? যেমন করেই হোক করেছি, কিন্তু এখান থেকে কি করে পালাই বলো তো? এখান থেকে পালাবার কোনো পথ নেই।
থাকলে আমরাই কবে পালাতাম। বিলু বলল, কিন্তু তুমি এদের কি করে বশ করলে ভাই? সে অনেক কৌশলে। এদের খাওয়া দাওয়া আমার মন ওঠে না বলে আমি এদের বলেছি, তোমাদের এখানে চাকরের মতো খেটে সব কাজ করে দেব, পালাবার চেষ্টা করব না, বিনিময়ে ভালো করে পেট ভরে খেতে দিতে। ওরা রাজি হলে আমি মন দিয়ে ওদের কাজ করে দিই। ওরা আমাকে বিশ্বাস করে তাই। সুড়ঙ্গটা কোন দিকে? এই ঘরের বাঁ দিকের রাস্তাটায় সেই সুড়ঙ্গ। কিন্তু জেনে লাভ কি ভাই? আমাদের যে কোনো একজন জলপথে পালাবে। খবরদার অমন কাজটি করো না। গঙ্গার মাঝি মোল্লাদের ভেতরেও এদের লোক অনেক আছে। আশেপাশের গ্রামের লোকও কেউ কেউ দলে আছে এদের। আর সাঁতার কেটে যে পালাবে সেও সম্ভব নয়। এখানকার জলের টান সাংঘাতিক। তুমি আমাদের চেনো না বন্ধু, তাই এ কথা বলছো। এরই ভিতর দিয়েই আমরা পালাবো। প্রথমে ডুব সাঁতারে গঙ্গার ধারে ধারে রাতের অন্ধকারে যতটা পারি যাব, তারপর গঙ্গার পার ধরে হেঁটে হেঁটে গিয়ে কাছের কোনো শহরে অথবা যেমন করে হোক কলকাতায় চলে যাব। আর একবার যদি বেরোতে পারি, তারপর দেখবে কি অবস্থা করি এদের। পারবে পারবে ভাই যেতে? নিশ্চয়ই পারবো। তাহলে চলো, এখনই উপযুক্ত সময়। গঙ্গায় এখন ভাটা পড়েছে, চলে এসো। কে যাবে? ভম্বল বলল, আমি যাব। আমাদের দলে প্রত্যেকের চেয়ে সাঁতারে আমি বেশি ওস্তাদ। তাহলে এসো। বন্ধুর সঙ্গে ভম্বল সুড়ঙ্গ পথে চলে এসে টুপ করে গঙ্গার জলে ডুব দিল। রাতের অন্ধকারে মাছের মতো সাঁতার কেটে কখনো ডুবে, কখনো ভেসে, কখনো দূরে চলে গেল। বেশ কিছু দূর আসার পর মাঠ পেরিয়ে বড় রাস্তায় উঠল ভম্বল। ভাগ্যক্রমে সেখানে একটা পেট্রোল পাম্প ছিল এবং কলকাতাগামী একটা মাল বোঝাই লরি ডিজেল নিয়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল। ভম্বল চুপি চুপি পিছন দিক দিয়ে সেই লরিতে উঠে লরির মাথায় শুয়ে রইল। মালবাহী লরি দ্রুত গতিতে চলল কলকাতার দিকে। ভম্বল চলে যাবার পরপরই বাবলুরা করল কি, বন্ধুর সঙ্গে দীপঙ্কর বাবুর ছেলেকে উদ্ধার করতে চলল। দীপঙ্কর বাবু নিজেও চললেন। ঘরের সামনে যে লোকটার মাথায় ঘা মেরে অজ্ঞান করে দিয়েছিল বাবলুরা, সেই লোকটাকে সকলে মিলে চ্যাংদোলা করে ঘরে ঢুকিয়ে শিকল দিয়ে দিল। তারপর সবাই চলল বন্ধুর সঙ্গে দীপঙ্কর বাবুর ছেলেকে উদ্ধার করতে। ওরা সন্তর্পণে মা কালীর মূর্তির পিছনে এসে দাঁড়ালো। সেখানে বেশ কিছুক্ষণ থেকে সবাই পা টিপে টিপে সামনের দিকে এগোতে লাগলো। বন্ধুর হাতে তখন লম্বা একটা সনের দড়ি। বাবলু বলল, দড়ি কি করবে? বন্ধু বলল, দড়িটার কেরামতি সময়কালেই দেখতে পাবে। ওরা আস্তে আস্তে সিঁড়ির কয়েক ধাপ উঠল সেই পুরনো জায়গা যেখানে বন্ধু ওদের টর্চ দিয়ে সাহায্য করেছিল। তারপর সেই ঘরের আলমারিটার কাছে এলো যেখানে বাবলুরা বন্দী হয়েছিল প্রথমে। বন্ধু বলল, আলমারিটা আর একটু সরাও। সবাই মিলে ধরাধরি করে সরালো সেটাকে। বন্ধু বলল, টর্চটা আমাকে দাও এবার। বাবলু টর্চটা ওর হাতে দিল। বন্ধু টর্চের আলো নিচে ফেলতেই ওরা দেখতে পেল নিচের মেঝে একটা আংটাওয়ালা কাঠের পাল্লা রয়েছে। ওরা সবাই মিলে সেটাকে তুলতেই দেখতে পেল একটা সিঁড়ি আরো নিচের দিকে নেমে গেছে। বন্ধু বলল, এর ভেতরেই ওরা আছে। সত্যিকারের নরক বলতে যদি কিছু থেকে থাকে তা এই জায়গাটা। বাবলুরা নামতে যাচ্ছিল। বন্ধু বলল, না, শুধু দীপঙ্কর বাবু যান এবং যারা যারা এর ভেতরে আছে সবাইকে নিয়ে আসুন। দীপঙ্কর বাবু সবে নিচে নেমেছেন এমন সময় দেখা গেল ওপর দরজায় সিঁড়ির মুখে সাক্ষাৎ জমের মতো মিত্তির বাবু এসে দাঁড়ালেন। মিত্তির বাবুর হাতে আলো ছিল। তিনি অন্ধকারে দাঁড়িয়ে থাকা বাবলুদের দেখতে না পেয়ে অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, আরে ছেলে মেয়েগুলো সব গেল কোথায়? বলেই এদিকে এগিয়ে আসতে লাগলেন। বন্ধু বলল, সেরে ছেড়ে গোলমাল বাঁধবে এবার। বাবলু বলল, কুছ পরোয়া নেই। বলেই তার পায়ের জুতোটা খুলে মিত্তির বাবুর হাতের লণ্ঠনের কাঁচ লক্ষ্য করে ছুঁড়ে বসল। অব্যর্থ লক্ষ্যভেদ। লণ্ঠন ছিটকে চলে গেল হাত থেকে। অন্ধকারে দিশেহারা হয়ে গেলেন মিত্তির বাবু। বাবলু আর বিলু তখন এক লাফে ঝাঁপিয়ে পড়ে মিত্তির বাবুকে ধরাশায়ী করে একেবারে বুকের উপর চেপে বসল। ততক্ষণে দীপঙ্কর বাবু তার নিজের ছেলে এবং আরও জনাদশেক ছেলে মেয়েকে উদ্ধার করে উঠে এসেছেন উপরে। টর্চের আলোয় সব দেখেই তো চক্ষু স্থির।
মিত্তির বাবুর কণ্ঠনালীর কাছে বিলুর ছুরিটা এমনভাবে ধরে আছে যে টু শব্দটি করতে পারছেন না মিত্তির বাবু। বন্ধু বলল, এইবার তোমরা আমার দড়ির ম্যাজিক দেখো। এই বলে দীপঙ্কর বাবুর সাহায্যে বেশ করে পিচমোড়া করে বেঁধে ফেললো মিত্তির বাবুকে। বাবলু বলল, ব্যাস, এরপর যা যা করতে হবে তা আমি করব। বিলু বলল, কি করবি? প্রথমে দীপঙ্কর বাবু, হ্যাঁ, এই ঘরের পিছন দিকে চলে যান। বাবলুর কথা মতো তাই হলো। দীপঙ্কর বাবু পিছন দিকে চলে গেলেন। বাবলু আর বিলু মিত্তির বাবুকে নিয়ে দীপঙ্কর বাবুর কাছে রেখে এলো। বাচ্চু বিচ্ছু রইল এক কোণে নিরাপদ ব্যবধানে। বাবলু বলল, আমার কাছে খানিকটা দড়ি আছে। এই দড়ি নিয়ে বাইরে যাবার সিঁড়ির মুখে একদিকে বাচ্চু বিচ্ছু এবং অপরদিকে আমি বসে থাকবো। বাইরে থেকে কেউ ভেতরে ঢুকলেই দড়িটা এমনভাবে তুলে ধরবো যে ব্যাটা যাতে হুমড়ি খেয়ে পড়ে গিয়ে জখম হয়। বিলু, তুই করবি কি? তো ছুরিটা নিয়ে অন্ধকারে মিশে থাকবি, আর টর্চের আলোয় যে যাবে তাকে পথ দেখাবি। আর এখানে দীপঙ্কর বাবু মিত্তির বাবুর পেটের কাছে একটা ছুরি ধরে বসে থাকবে, যাতে আমাদের কথা মতো বলি আওড়াতে মিত্তির বাবু বাধ্য হন। দীপঙ্কর বাবু বলল, মিত্তির বাবুকে কি বলতে হবে? উনি শুধু বলবেন, আমরা আক্রান্ত, সবাই তাড়াতাড়ি গোপন সুড়ঙ্গে ঢুকে পড়ো। অর্থাৎ কিনা নরকের ঘরে যাদের ধরে পুড়ে রেখেছিলে তাতেই ঢুকে পড়তে বলবে। আর বন্ধু, তুমি করবে কি? ওপরের সিঁড়ির বাইরে কি এদের দলের সবাইকে বলবে যে বিশেষ দরকারে দীপবাবু এখনই ডেকেছেন। যাও যাও যাও, দেরি করো না। বাবলুর কথা মতো সবাই যে যার ভূমিকায় অবতীর্ণ হল। বন্ধু একবার বাইরে গিয়ে খবর দিয়েই চলে এলো। বন্ধু এলে বাবলু বলল, বন্ধু শোনো, দড়ির একদিকে বাচ্চু বিচ্ছু ধরেছে, আর অপর দিকটা বরং তুমি ধরো। তোমরা তো পিস্তল চালাতে পারবে না, আমি পারি। আমি পিস্তল নিয়ে থাকি, বেগতিক দেখলেই গুলি চালাবো। বন্ধু তাড়াতাড়ি দড়ি ধরে অন্ধকারের সিঁড়িতে নামার মুখে বসে রইল। ওদিকে দড়ি শক্ত করে ধরে রইল বাচ্চু আর বিচ্ছু। বাবলু এক কোণে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে রইল। আর বিলু করল কি, অন্ধকারে মেঝের উপর বসে টর্চটা জেলে একেবারে নরকের গর্তের নিচে নামার সিঁড়ির মুখে ধরে রইল, যাতে একমাত্র এই অন্ধকারের সিঁড়ির পথটুকু ছাড়া শয়তানরা আর কিচ্ছু দেখতে না পায়। ওদিক থেকে দীপঙ্কর বাবুর ছুরির ফলার ভয়ে মিত্তির বাবুও সমানে বলে চললেন, আমরা আক্রান্ত, তোমরা লুকিয়ে পড়ো। বন্ধুর মুখে খবর পেয়ে শয়তানগুলো আসতে শুরু করলো এক এক করে। তারপরেই শুরু হলো ম্যাজিকের খেলা। বাইরে থেকে এসে অন্ধকার সিঁড়িতে নামার মুখেই দড়িতে পা জড়িয়ে অমন বিশাল বিশাল বুপুগুলো গাছ পড়ার মতো পড়তে লাগলো ধূপধাপ করে। অতটা উঁচু থেকে পড়ে প্রত্যেকে বেশ রীতিমতো জখম হলো। কারো হাত ভাঙলো, কারো পা ভাঙলো, দাঁত মুখ থেতো হলো, কারো বা মাথাও ফাটলো। তারপর অতি কষ্টে উঠে মিত্তির বাবুর কণ্ঠস্বর শুনতে পেয়ে আলো লক্ষ্য করে হুড়মুড়িয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল নরকের ঘরে। মিত্তির বাবু যে কোথায় বসে আদেশ দিচ্ছেন তা কেউ দেখতে পেল না, আর কে যে আলো দেখাচ্ছে তাও কেউ জানতে পারল না। শুধু বিপদ শুনে আদেশ মতো কাজ করে গেল সকলে। বাবলুর পিস্তল থেকে একটি গুলিও খরচা করতে হলো না অযথা। সব কটাকে ভেতরে ঢুকিয়ে মিত্তির বাবুকে নিয়ে এসে ধাক্কা মেরে ভেতরে ফেলে দিল ওরা। তারপর উপরের পাল্লাটা চাপা দিয়ে একটা ছিটকিনি দিয়ে দিল, সেটা ইঁটে দিল। বাবলু বন্ধুকে বলল, আর কেউ আছে নাকি? বন্ধু বলল, না, আর কেউ নেই, এখন আমরা একেবারে মুক্ত। দীপঙ্কর বাবু বাবলুকে আর বন্ধুকে বুকে জড়িয়ে ধরলেন। সদ্য মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছেলেমেয়েরাও তখন বাবলুকে ধন্যবাদ জানালো। বিশেষ করে বিচ্ছুর মুখে ওরা যখন শুনল যে ওরা আসলে সেই বিখ্যাত পাণ্ডব গোয়েন্দা, তখন তো আর আনন্দের অবধি রইল না ওদের। বাবলু বলল, এসো, এখন আমরা সর্বাগ্রে আমাদের পঞ্চুকে খুঁজে বার করি। এতক্ষণে সবাই বাইরে এসে হাঁফ ছেড়ে বাঁচল। বাবলু বলল, পঞ্চু, এই পঞ্চু। অনেক দূর থেকে অমনি পঞ্চুর গলা ভেসে এলো, ভৌ ভৌ ভৌ। বাবলু আবার ডাকলো, পঞ্চু আবার উত্তর দিল, কিন্তু বাবলুর ডাকে কাছে এলো না সে। বাবলু বলল, এগিয়ে গিয়ে দেখতে হচ্ছিল ব্যাপারটা কি। নিশ্চয়ই পঞ্চু কোনো বিপদে পড়েছে। ওরা সবাই টর্চের আলোয় পথ দেখে এগিয়ে চলল। কিছু দূরে গিয়েই ওরা দেখতে পেল একজন লোক তাল গাছের খানিক উঠে গাছটা জড়িয়ে ধরে ভয়ে ঠক ঠক করে কাঁপছে।
পঞ্চুর জন্য নিচে নামতে পারছে না, আর পঞ্চু তাকে দেখে গড় গড় করছে। বাবলু বলল, আরে এখানে একবারটা রয়ে গেছে যে। বন্ধু লোকটাকে ভালো করে দেখে বলল, না, এ এদের লোক নয়। লোকটা ওদের দেখে বলল, ওই ওই কুকুরটাকে দয়া করে তাড়ান বাবুরা, আমি এখানে আটকে আছি। এবার বাবলু বলল, কে তুই? আগে আগে আমি লকাই, তালের রস চুরি করতে এসেছিল। আমি কথা দিচ্ছি বাবু, আর কখনো এখানে আসবো না। বাবলু পঞ্চুকে ডেকে নিতেই লোকটা গাছ থেকে নেমে দৌড়। ওরা আবার মন্দিরে ফিরে এলো। আকাশ তখন ফর্সা হয়েছে। ভালো করে সকাল হবার আগেই দেখা গেল 10-12টা পুলিশ নিয়ে ভম্বল এসে হাজির। দলকে দল সবাই ধরা পড়ল। লক্ষ লক্ষ টাকার সোনার মূর্তিগুলো উদ্ধার করা হলো। দারোগাবাবু বললেন, সত্যি তোমরা আবার একটা মস্ত কাজ করে ফেললে। তোমরা যাতে মোটামুটি রকমের পুরস্কার একটা পাও, আমি সেই ব্যবস্থা করছি এবার। ওরা সবাই বিজয় গর্বে লঞ্চে উঠল। গঙ্গার জল তোলপাড় করে ছুটে চলল পুলিশের লঞ্চ। লঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গেই দীপঙ্কর বাবু বলে উঠলেন, 3 cheers ফর পাণ্ডব গোয়েন্দা। কেউ কিছু বলার আগেই পঞ্চু ডেকে উঠল, কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দা সিরিজের গল্প কৌটো রহস্য। বিলু, লকাই এবং টপাইয়ের চরিত্রে অনির্বাণ, ভম্বল এবং তারকা হৃদাকাশ, বাচ্চু রীতিরেখা, বিচ্চু তিয়াশা, বি মিত্র রেশ, দীপঙ্কর বোসের চরিত্রে অন্বেষ, গল্পের কথক কন্ডাক্টর মাঝি ও বন্ধুর চরিত্রে অচ্যুত, বাবলু এবং গল্পের সূত্রধার আমি সৌহার্দ্য, শাব্দিক সম্পাদনা ও আবহ সঙ্গীতে হৃদাকাশ, প্রচার ও বিপণনে রীতিরেখা, প্রচার চিত্র প্রস্তুতি এবং পর্ব পরিচালনায় অনির্বাণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।